ভালো মানুষ খুঁজতে গিয়ে সদানন্দ চৌধুরী সেই দিন আবিষ্কার করল সত্যিকারের মানুষ তার দাদু নরনারায়ণ চৌধুরী নয় এবং তার বাবাও নয়। নরনারায়ণ চৌধুরী 15 টাকা মাইনের নায়েব ছিলেন কালীগঞ্জের জমিদার হর্ষনাথ চক্রবর্তীর। হর্ষনাথ চক্রবর্তীর শেষ জীবনে চৈতন্যোদয় হয়েছিল। তিনি সজ্ঞানে গঙ্গা জলে দেহত্যাগ করেছিলেন এবং নরনারায়ণের সৌভাগ্য কয়েকদিনের মধ্যেই তার ওয়ারিশানদেরও মৃত্যু ঘটেছিল। রইল শুধুই হর্ষনাথের বিধবা স্ত্রী কালীগঞ্জের বউ। সেই বিধবার সর্বস্ব তিলে তিলে গ্রাস করে নায়েব নরনারায়ণ চৌধুরী হলেন কালীগঞ্জ আর নবাবগঞ্জ এই দুই বিশাল ভূমির একচ্ছত্র জমিদার। অবশ্য শেষ বয়সে পঙ্গু হয়ে পড়েছিলেন, তবু টাকার সিন্দুকটা চুনি পান্না হিরে জহরতে বোঝাই সিন্দুকটা আঁকলেই বসেছিলেন তিনি। এইবার তিনি একমাত্র বংশধর নাতি শ্রীমান সদানন্দকে বিয়ে দিয়ে তার ঘাড়ে এই বিশাল জমিদারি আর মস্ত সিন্দুকটা সঁপে দিতে পারলেই নিশ্চিন্ত। কিন্তু এদিকে যে পাপের বীজটি বিশাল এবং মহীরুহ হয়ে উঠছে, তিনি তা গ্রাহ্যই করতে চাননি। কিন্তু সদানন্দ ছাড়লে না। সে যখন জানলে 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে কালীগঞ্জের বউ দাদুর বিরুদ্ধে মামলাটা তুলে নিয়েছে, সে দাদুকে চেপে ধরলে। তোমার তো সিন্দুক বোঝাই টাকা, তবে কেন তুমি বিধবা বুড়ো মানুষটাকে ঘোরাচ্ছ? টাকাটা দিয়ে দাও। দাদুর যুক্তি ছিল, দাও বললেই তো আর দেওয়া যায় না, আর আমি কি আর দেব না বলেছি? দেব, ঠিক সময় হলে সব দিয়ে দেব। তুই আগে বিয়ে করে আয়। নমস্কার, আমরা শুনছি কথাশিল্পী বিমল মিত্রের লেখা উপন্যাস আসামি হাজির। আসুন শুনে নিয়ে আজকের পর্বে কি আছে। তা সেই সদানন্দ চৌধুরী যখন সারা দেশ ঘুরল, তখন একটা বিশেষ উপলব্ধি হয়েছে তার। এই উপলব্ধি হয়েছে যে সমস্ত পৃথিবীটাই আসলে নবাবগঞ্জ। এই নবাবগঞ্জটাই যেন বড় আকার নিয়ে সমস্ত পৃথিবীতে রূপান্তরিত হয়েছে। আর আরও স্পষ্ট করে বলতে গেলে এই নবাবগঞ্জের চৌধুরী বংশটাই যেন ডালপালা ছড়িয়ে সারা পৃথিবী হয়ে দাঁড়িয়েছে। এই কর্তাবাবুর মতো পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কর্তাবাবু ছড়িয়ে রয়েছে। এই চৌধুরী মশাইয়ের মতো হাজার হাজার লক্ষ লক্ষ চৌধুরী মশাইও এই পৃথিবীতে চলে ফিরে বেড়াচ্ছে। বাইরে থেকে কিছুই বোঝা যায় না, কিন্তু তারাই যেন ভেতরে ঢুকে সব কিছু তিলে তিলে ধ্বংস করে নিঃশেষ করে দিচ্ছে। যেমন এই চৌধুরী বাড়ি তিলে তিলে নিঃশেষ হতে চলেছিল তখন। যেদিন সদানন্দের বিয়ে হলো, সেই দিনই বুঝি তা প্রথম প্রকাশ পেল। তার আগের থেকে হয়তো শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তখন ঠিক কেউ টের পায়নি। ছাই চাপা আগুনের মতো তা ভেতরে ভেতরে গুমড়ে মরছিল। কিন্তু প্রথম ধোঁয়া দেখা গেল বোধহয় সেই সদানন্দের বিয়েকে উপলক্ষ করেই। আর তারপর থেকে যা শুরু হলো তা সদানন্দ নবাবগঞ্জের লোকের কাছে শুনেছে। প্রকাশ মামা নাকি তখনও হঠাৎ একদিন নবাবগঞ্জে এসে উদয় হতো। রেলবাজারের স্টেশন থেকে নেমে সাইকেল রিক্সা চড়ে হাজির হতো। নিতাই হালদারের দোকানে যারা বসে থাকতো তারা জিজ্ঞেস করত, কি গো শালাবাবু, সদার কোনো খোঁজ খবর পেলেন? তা প্রকাশ মামা রিক্সার ওপরে বসেই চিৎকার করে বলতো, আমার ভাই কথা বলবার এখন সময় নেই, পরে কথা বলবো ক্ষণ। তা প্রকাশ মামা বরাবরই ব্যস্ত বাগিস লোক, কোনো দিনই তার গল্প করবার সময় ছিল না। সদানন্দের বিয়ে দেওয়ার সময় তার নাইবার খাবার পর্যন্ত সময় ছিল না, আর সেটা যদি বা মিটল তারপর সদানন্দকে পুলিশে ধরা, আর তারপর বাড়ি ছেড়ে সদানন্দের পালিয়ে যাওয়া। একবার একটা কাণ্ড হয়েছে, আর প্রকাশ মামা লাল হয়ে উঠেছে। ক্রমে ক্রমে তার জামা কাপড়ের বাহারও বেড়েছে। ভাগলপুরের বাড়িতে বউকে মনি অর্ডার করে টাকা পাঠিয়েছে, আর রানাঘাটে রাধার ঘরে গিয়ে বাবুয়ানি মেজাজ উড়িয়েছে। প্রকাশ মামা রাধার ঘরে গেলে
সেই দিন উৎসব লেগে যেত। রাধার রান্নাঘর থেকে মাছ, মুরগি, ইলিশ মাছের ভুরভুরে গন্ধ সমস্ত পাড়াটা মাত করে দিত। গন্ধ বেরোলেই পাড়ার মেয়েরা বুঝতো যে রাধার বাবু এসেছে। তা সেদিন অনেক দিন পর আবার ঘর থেকে মাংস রান্নার গন্ধ বেরোলো। এমনিতেই রাধা ডাল ভাত আলু ভাতে খেয়েই দিন কাটিয়ে দেয়, কিন্তু প্রকাশ মামার তাতে রুচি হয় না। বলে, ও কি আর খাওয়া, তার থেকে উপোস করে থাকাই ভালো। প্রকাশ মামা খাবে কালিয়া, পোলাও, আর তা যদি না পায় তো খাবেই না। তাই যখনই রাধার বাড়িতে আসতো তখন একেবারে বাজার থেকে মুরগি কিংবা পাঁঠার মাংস, আলু, পেঁয়াজ সব কিছু নিয়ে তবে ঘরে ঢুকতো। তা সেদিনও বাড়ি ঢোকবার মুখেই প্রকাশ মামা ডাকলে, রাধা, এই রাধা। চেনা গলার ডাক পেয়ে রাধা ধর্মর করে উঠে বসল। তারপর পড়ি মরি করে উঠোনে এসে সদরের হুড়কোটা খুলে দিলে। প্রকাশ মামা বললে, মাংস এনেছি, 1 হাঁড়ি ভাত চড়িয়ে দে, আর মাংসে বেশ গড়গড়ে করে ঝাল দিবি, বুঝলি? ঝাল না হলে মুখে মাল একেবারে আলুলির ঠেকে। বলি মাংসের থলিটা রাধার হাতে দিয়ে পা দুটো ধুয়ে নিয়ে ঘরে গিয়ে ঢুকল। তারপর জামার পকেট থেকে বোতলটা বার করে রেখে গায়ের জামাটা খুলে ফেললে। তারপর আলনা থেকে রাধার একটা শাড়ি লুঙ্গির মতন করে পরে নিয়ে বিছানায় বাবু হয়ে বসল। একেবারে কায়েমি বন্দোবস্ত প্রকাশ মামার, আর এইটাই তার বরাবরের নিয়ম। যে 2-1 দিন রাধার বাড়িতে থাকবে ততদিন রাধা বাড়ি ছেড়ে আর কোথাও নড়বে না। ওই তক্তপোষের ওপরে বসে সিগারেট টানতে টানতে মদ গিলবে আর কেবলই চিৎপাত হয়ে ঘুমোবে। রাধা রান্নাঘরে উনুনে আগুন দিয়ে দিয়েছে তখন। তারই ফাঁকে একবার এলো। বললে, তা একদিন পরে আমাকে বুঝি মনে পড়ল গা? প্রকাশ মামা সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বললে, আসতে যে পেরেছি এই তোর ভাগ্যি, বাড়িতে যা কেলেঙ্কারি কাণ্ড হয়েছে। কেলেঙ্কারি? আবার কি কেলেঙ্কারি কাণ্ড হলো গো? প্রকাশ মামা বললে, আরে আমার সেই ভাগ্নেকে দেখেছিস তো? ব্যাটা একেবারে আস্ত অপগণ্ড। অত লাগছই মেয়ে দেখে বিয়ে দিলুম, তা বউয়ের সঙ্গে মোটে শোবে না। শোবে না মানে? শোবে না মানে শোবে না? কত রকমের বেকুব লোক যে আছে সংসারে আমি তাই ভাবি। বাপের অত টাকা, ঠাকুরদা মারা যাবার পর সব তার বাবাই পেয়েছে। আবার ঠাকুরদার এক ছেলে, আবার আমার ভাগ্নেটাও ছেয়ে বাপের এক ছেলে, তবু বলে বউয়ের সঙ্গে শোবে না। কেন? বউ কি নষ্টা নাকি? আর দূর, আমি নিজে দেখে সম্বন্ধ করে বিয়ে দিয়েছি। এখন সেই সব পুরনো কাসন্দি থাক। ভাগ্নেটা আরেক কাণ্ড করে বসেছে, হঠাৎই বাড়ি থেকে পালিয়ে গেছে। রাধা চমকে উঠল, বলল, পালিয়েছে মানে? তোমার ভাগ্নে তো আমার এখানে এসেছিল। তোর এখানে? তোর এখানে আমার ভাগ্নে এসেছিল? কবে? কদিন আগে? প্রকাশ মামা খবরটা শুনে একেবারে তক্তপোষের ওপর লাফিয়ে উঠে বসেছে। বললে, তা তুই এতক্ষণ তো কিছু বলিসনি আমাকে? তা হঠাৎ তোর এখানে কেন আসতে গেল? রাধা বললে, সে কি আর নিজে এসেছে? তোমার ভাগ্নেকে তো আমি চিনি। সে কি আমার কাছে আসবার ছেলে নাকি? আমি বাজার করে রাস্তা দিয়ে আসছি, দেখি তোমার ভাগ্নে রাস্তা দিয়ে যাচ্ছে, মাথায় ব্যান্ডেজ বাঁধা। তা মনে হলো ডাক্তারখানা থেকে বেরোচ্ছে। তারপর? রাধা বললে, আমি চিনতে পেরে ওকে জিজ্ঞেস করলাম, মাথায় কি হয়েছে? তা কি বললে সে? সেই কথা জবাব দিলে না তোমার ভাগ্নে। জামা কাপড়ে যা চেহারা দেখে বুঝলুম একটা কিছু হয়েছে। তা জোর করে তাকে আমার বাড়িতে নিয়ে এলুম। বুঝলুম কদিন কিছু খায়নি, কাছে একটা পয়সাও নেই।
তার দুর্দশার এক শেষ। তোমার খবর জিজ্ঞেস করলুম, তা সে কিছুই বললে না। তারপর কোথায় গেল তাই বল না, আমি তো তাকে খুঁজতেই বেরিয়েছি। রাধা বললে, তা কোথায় গেল তা কি সে আর আমায় বলে গেছে? আমার এই ঘরে ঢুকতেই চায়নি প্রথমে, আমার সঙ্গে ভালো করে কথাই বলেনি। এমন একটা ভাব দেখালে যেন আমাকে সে চেনেই না। কিন্তু তবুও আমি ছাড়িনি, বাড়িতে এনে খাওয়ালুম দাওয়ালুম, বললুম এখানে আরাম করে শও। তা শুলো। আমি এই তক্তপোষটা ছেড়ে দিলুম তাকে শোয়ার জন্যে, আর আমি গিয়ে পাশের বাড়িতে শুলুম। কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি ঘরের দরজা খোলা, কোথাও নেই। আমাকে না বলে কয়েই মাঝরাত্রিরে চলে গেছে। তারপর? রাধা বললে, তারপর আর কি, তারপর আমি কিছু জানি না। খবরটা শুনেই প্রকাশ মামা সঙ্গে সঙ্গে উঠে চলে এসেছে নবাবগঞ্জে। এরকম একবার কোথায় গিয়েছে আর নবাবগঞ্জে ফিরে এসেছে। চেষ্টার কসুর করেনি কিছুই প্রকাশ মামা। দিদি বলতো, কি রে, কিছু খবর পেলি? তা যেমন যেমন খবর পেত প্রকাশ মামা তেমনি তেমনি এসে দিদির কাছে খবর দিয়ে যেত আর টাকা নিয়ে যেত। রাধার কাছে খবরটা পেয়ে সোজা দিদির কাছে চলে এসেছিল। দিদি বলতো, তাহলে সে বেঁচে আছে। প্রকাশ মামা বলতো, তা বেঁচে থাকবে না তো কোথায় যাবে শুনি? দেখবে আমি তাকে ঠিক খুঁজে বার করব। ওদিকে রেলবাজারের পুলিশকেও লাগিয়ে দিয়েছি, রানাঘাটের পুলিশকেও লাগিয়েছি, সকলকেই টাকা খাইয়েছি। সে কি আর মিছিমিছি? তা রানাঘাটে একবার যখন তাকে দেখা গেছে তখন নিশ্চয়ই কলকাতাতেই সে গেছে, আর এইবার গিয়ে কলকাতার পুলিশকে গিয়ে টাকা খাইয়ে আসবো। দিদি বলতো, তা কলকাতায় যাবে কি রে সে? তার কাছে কি আর টাকা আছে? টাকা পয়সা তো তার কাছে কিছুই নেই রে। ঘর থেকে এক কাপড়েই তো সে বেরিয়ে গেছে, একটা গামছা পর্যন্ত নিয়ে যায়নি সঙ্গে করে। রেলে উঠবে কি করে? তার টিকিট চেকাররা ধরবে না তাকে? প্রকাশ মামা বলতো, টিকিট টিকিট কি কেউ কেনে ভেবেছ আজকাল? আমার মতো যারা বোকা শোকা মানুষ তারাই কেবল টিকিট কেটে মরে। ওই যুদ্ধের সময় কে টিকিট কাটছে, আর কে বা টিকিট চাইছে তাদের? আচ্ছা দাও, আরও ৫ টাকা দাও দেখিনি। এইবার গিয়ে কলকাতার পুলিশকে গিয়ে ধরতে হবে। তা শুধু টাকাই বরাবর নিয়ে গেছে প্রকাশ মামা, কিন্তু কাজের কাজ তখনও পর্যন্ত কিছুই হয়নি। সদানন্দ আর বাড়ি ফিরে আসেনি। তাই এইবার প্রকাশ মামা ৫ টাকা পকেটে পুরে আবার কলকাতায় গিয়ে হাজির হলো। কলকাতা মানে প্রকাশ মামার কাছে স্বর্গ। টাকা থাকলে কলকাতা সকলের কাছেই স্বর্গ। তবে বিশেষ করে প্রকাশ মামার কাছে ট্যাকে যতক্ষণ টাকা আছে ততক্ষণ কাকে সে ভয় করে, আর কেনই বা ভয় করতে যাবে সে কাউকে? আমি কি তোমার চেয়ে কোনো অংশে ছোট নাকি হে? তা প্রকাশ মামা যখন রাধার বাড়িতে যায় তখন যেমন বুক ফুলিয়ে ঢোকে, এখানেও তেমনি, এই মাসির বাড়িতে। তা মাসি এখন বুড়ি হয়ে গেছে বটে, কিন্তু মাসি যখন বুড়ি ছিল তখন থেকেই প্রকাশ মামা এই বাড়ির বাঁধা গায়ে। যখনই দিদির কাছে টাকা পেয়েছে তখনই সারা বাংলাদেশের সব জায়গায় গিয়ে ফুর্তি উড়িয়েছে। প্রথমে ভাগলপুর থেকেই শুরু হয়েছিল ঘোড়দৌড়। তারপর যেখানে এতটুকু ফুর্তির ছিটে ফোটা গন্ধ পেয়েছে সেইখানে গিয়ে ফুর্তির ঘোড়দৌড় উড়িয়েছে প্রকাশ মামা। কলকাতায় তখন ব্ল্যাক আউট চলছে। কালীঘাটের বাজারের পাশের গলিগুলোতে তখন তেমন আর জৌলুস নেই। বাড়িওয়ালি মাসের খদ্দের তখন আরও কমে গিয়েছে। চারিদিকে অন্ধকার, রাস্তার আলোগুলোর মুখ ঢাকা। কারোর মুখ যে ভালো করে দেখবে তার কোনো উপায় নেই। কদিন আগে বোমা পড়ার সময় কলকাতা একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল। মাসির বড় দুর্ভাবনা হতো, খরচপত্র চলবে কি করে তাই ভাবত। গলি দিয়ে কেউ তেমন লোক গেলে সবাই ছেঁকে ধরে। মেয়েরা বলে, কোথায় যাচ্ছ গো? ওদিকে কোথায় যাচ্ছ? লোকটা বলে,
আমি আসছি, আমার ওদিকে একটু কাজ আছে। বোঝা গেল লোকটা একজন এই পাড়ার কাঁচা খদ্দের। তা তখন আর ছাড়ন ছোড়ন নেই। কেউ তার হাত ধরে টানে, কেউ বা জামা ধরে, কেউ বা কোঁচার খুঁড় ধরে। লোকটাও আসবে না, আর মেয়েরাও ছাড়বে না। আর সেই অন্ধকার ফালি গলির মধ্যে তখন টান টান পড়ে গেল। সন্ধে থেকে কারো বউনি হয়নি তখনও। অনেকের কেরোসিন তেল কেনবার পর্যন্ত পয়সা জোটেনি। আর সেই সময় যদি বা একটা খদ্দেরের মুখ দেখা গেল, তাও সে কিনা হাতছাড়া হয়ে যাবে। লোকটা বললে, এই ছাড়ো ছাড়ো, ওগো আমাকে ছাড়ো। মেয়েদের একজন বললে, কেন বাপু, ছাড়বো কেন তোমাকে? আমরা কি বালের জলে ভেসে এসেছি? আমাদের ঘরে বসলে কি তুমি এঁটো হয়ে যাবে? লোকটা বললে, আমাদের দলের লোক আছে খুদির বাড়িতে, আমি তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আমাকে ছাড়ো। এ কি, কাপড়টা ছাড়ো, আমাকে ন্যাংটো করে দেবে নাকি? কথাটা শুনেই একজন লোকটার কোচার খুঁটটা আরো জোরে টেনে ধরলে, বললে, তা খুদির চেয়ে কি আমরা খারাপ দেখতে নাকি? আমরা কি সুখ দিতে পারি না? লোকটা আর পারলে না, জোর করে কোচটা এঁটে ধরে বললে, আমার কাছে টাকা নেই, মাইরি বলছি, আমার কাছে টাকা নেই, টাকা সব ফাঁকা, ওই ওদের কাছেই আছে, আমাকে তোমরা মিছিমিছি ধরছো। এইসব যুক্তি মেয়েদের অনেক শোনা আছে। ঢোকবার ইচ্ছে না থাকলে এইসব ধাপ্পা সকলেই দেয়। এইসব কথা এই পাড়ার মেয়েরা ঠিক একটা বিশ্বাস করে না। বলে, দেখি কই টাকা আছে কিনা দেখি, পকেট দেখি। বলি সবাই মিলে লোকটা জামার পকেটে হাত রাখতে লাগলো। লোকটা তখনও চেঁচাচ্ছে, বলছে, বলছি তো আমার কাছে টাকা নেই, তবু এরা শুনছে না। এ কি গেরো বলো তো? একজন বলে উঠল, তা টাকা না থাকুক, আটানা পয়সাও নেই? না, আটানা পয়সাও নেই। তাহলে 4 আনা? কিন্তু কারোর মুখের কথায় অত বিশ্বাস কি? ততক্ষণে জামার পকেট, কাপড়ের ট্যাগ সবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ফেলেছে সবাই, কিন্তু কোথাও টাকা কড়ি কিচ্ছুটি নেই। এইবার লোকটাকে সবাই হতাশ হয়ে ছেড়েই দিচ্ছিল। ইঁদুরি যদি ধরতে না পারল, তাহলে তেমন বেড়াল পুষে আর লাভ কি? আর লোকটা চলেই যাচ্ছিল। এতক্ষণে যেন লোকটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচল। সে যেদিকে যাচ্ছিল সেই দিকেই চলতে আরম্ভ করল। হঠাৎ তাদের মধ্যে একজন মেয়ের খেয়াল হলো, বলে, ওরে, কাছাটা তো দেখলি নে, কাছাটার মধ্যে যদি টাকা থাকে। ততক্ষণে লোকটা একটু এগিয়ে গেছে। একজন মেয়ে সঙ্গে সঙ্গে সামনে গিয়ে পথটা আটকে ধরেছে, বললে, কই দেখি, তোমার কাছাখানা দেখি। পেছনে পেছনে আরও সবাই গেল। আর বলা নেই কওয়া নেই, লোকটার কাছাটা সবাই টেনে খুলে দিয়েছে। লোকটা চিৎকার করে উঠেছে, আরে কি করছোটা কি? কাছা টানতে হবে না, আমি নিজেই দেখাচ্ছি। কিন্তু এই লাইনের মেয়েরা এত সহজে মুখের কথা বিশ্বাস করে না। তারা কাছাটা খুলতেই দেখলে কাছার মুড়োতে টাকা বাঁধা রয়েছে। এই তো, এই তো টাকা রয়েছে। এতক্ষণ চালাকি হচ্ছিল। লোকটা খপ করে টাকাটা ধরে ফেলেছে, কিছুতেই দেবে না। বললে, এ টাকাটা আমার নয় গো, এটা পরের টাকা, ছাড়ো ছাড়ো। এই বলে মেয়েদের হাতটা ছাড়িয়ে পালাবার চেষ্টা করলে। মেয়েরা তখন পাড়া কাঁপিয়ে চিৎকার জুড়ে দিয়েছে, ও মাসি, মাসি, এই দেখো পালিয়ে যাচ্ছে। মাসি চিৎকার শুনে বাইরে এসে দাঁড়ালো। কি লা, কি হয়েছে ওখানে? কে পালাচ্ছে? মেয়েরা বলে উঠল, এই দেখো না মাসি, টাকা নেই বলে পালাচ্ছিল, এদিকে কাছায় টাকা লুকিয়ে রেখেছে। মাসি সামনে গিয়ে লোকটাকে ভালো করে দেখলে, তারপর মেয়েদের বললে, আরে তোরা ওর কাছাটা ছাড়, কাছা কেন ধরেছিস? এসো বাবা, এসো, তুমি এসো, আমার মেয়েদের কথা কিছু মনে করো না বাবা, এসো, তোমার টাকা কেউ কেড়ে নেবে না, তোমার কোনো ভয় নেই।
এসো এসো। অনেকদিন পর একটা খদ্দের এসেছে, মাসি কি তাকে এত সহজে হাতছাড়া করতে চায়? আদর করে লোকটাকে হাতে ধরে ডাকতে লাগলো আর বললে, তোমার কিচ্ছু ভয় নেই বাবা, আমার সঙ্গে এসো। লোকটা বললে, আমি একটু খুদির বাড়ি যাচ্ছি, ওখানে আমার দলের লোকেরা আছে। তা দলের লোকেরা থাকলেই বা, ওরা খুদির বাড়িতে আছে সে থাকুক, তুমি নয় আমার বাড়িতে থাকবে। খুদির চেয়েও ভালো ভালো মেয়ে আছে আমার কাছে, তুমি আগে দেখোই না। দেখতে আর দোষ কি বাছা? তা পছন্দ না হয় খুদির কাছেই যেও, আর যদি পছন্দ হয় এখানেই রাতটা থেকে যেও, কেমন? কাল সকালে আবার তোমার দলবলের সঙ্গে দেখা হয়ে যাবে খন। কিন্তু এইদিকে যখন এমন টানাহিঁচড়া চলছে, ওইদিকে গলির মোড়ে তখন প্রকাশ মামা ঢুকছে। অন্ধকার আশপাশ দেখে পা টিপে টিপে চলছে। ট্রেনটা দেরি করে আসতেই এমন দুর্ঘটনা, নইলে বিকেল বিকেল এলে এমনটা হতো না। সামনে দিয়ে একটা লোক মাথা মুড়ো দিয়ে যাচ্ছিল। হঠাৎ কেমন যেন সন্দেহ হলো প্রকাশ মামার। সদানন্দ না? তাকে দেখে মাথায় মুড়ি দিয়েছে। পেছন থেকে ডাকলে, এই সদা, সদা, সদা না? ডাকটা শুনে লোকটা আরও জোরে পা চালিয়ে দিলে, আর প্রকাশ মামার সন্দেহটা আরও দৃঢ় হলো। এই সদা, সদা, আরে আমি তোর প্রকাশ মামা রে, সদা। লোকটা তখন আরও জোরে অদৃশ্য হয়ে যেতে চাইছে। এইবার প্রকাশ মামা দৌড়তে লাগলো। তাকে দেখে বোধহয় পালাচ্ছে। লুকিয়ে লুকিয়ে এইখানে এসেছিল। ভাবতে পারেনি যে মামা আবার তার পিছু ধাওয়া করবে। লোকটাও যত জোরে যায় প্রকাশ মামাও আরও তত জোরে যেতে লাগলো, আর শেষকালে দৌড়ে গিয়ে লোকটা চাদরটা চেপে ধরে ফেললে। কিরে, পালাচ্ছিস যে? এত ডাকছি তোকে, মোটেই শুনতে পাচ্ছিস না? কিন্তু মুখটা কাছ থেকে দেখেই কেমন যেন চমকটা ভাঙল। না, সদা নয়, এটা একটা অন্য লোক। এই পাড়ায় এসেছিল বলে মাথায় চাদর মুড়ি দিয়ে বেরোচ্ছে। খানিক দূরে গিয়ে চাদরটা খুলে গায়ে জড়িয়ে নেবে। আর ততক্ষণে চাদরটা ছেড়ে দিয়েছে প্রকাশ মামা। বললে, কিছু মনে করবেন না দাদা, বড্ড ভুল হয়ে গেছে। আসলে আমি ভেবেছিলাম আমার ভাগ্নে সদা। এই বলে আর কথা বাড়ালে না প্রকাশ মামা। ছি ছি, লোকটা ভদ্রলোক বলে কিছু বললে না। অন্য ধরনের লোক হলে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যেত। সত্যি, সদা এখানে কেন আসতে যাবে? সে তো ভালো ছেলে। আর এমন সন্দেহই বা হলো কেন তার? বোধহয় নেশাটার মাত্রাটা একটু বেশি হয়ে গেছে। ছি 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 ছি। তারপর মাসির বাড়ির সামনে আসতেই দেখে অবাক কাণ্ড। আর এতক্ষণে মাসি তাকে দেখতে পেয়েছে, মেয়েরাও দেখে ফেলেছে। ও মা, ভালো মানুষের ছেলে যে। তা তুমি কখন এলে বাবা? কি ভাগ্যি আমার, তবু মাসিকে মনে পড়লো একদিন বাদে। যে লোকটা এতক্ষণ কাছা নিয়ে সামলাতে পারছিল না, সে এই সুযোগে ছাড়া পেয়ে বাঁচল। কাছা আঁটতে আঁটতে সে তার নিজের পথে চলে গেল। এতদিন পর পুরনো খদ্দের এসে গেছে, তাই আর উটকো খদ্দেরের দরকার নেই। মাসিরা একগাল হাসি বেরোলো ভালো মানুষের ছেলেকে দেখে। বললে, এসো বাবা এসো। তা খাওয়া দাওয়া কিছুই হয়নি তোমার? একেবারে ট্রেন থেকে নেমেই আসছো তো? প্রকাশ মামা গোড়াতেই পকেট থেকে 5খানা 10 টাকার নোট বের করে ফেলে দিলে আর বললে, এই নাও, মাংস, মাছ, ডিম যা আনবার সব আনিয়ে নাও, আর মালও আনাও, তোমার কাছে একটা কাজের জন্য এসেছি। মাসি তখন টাকাটা পেয়ে সঙ্গে সঙ্গে সেটা আঁচলে বেঁধে ফেলেছে। খবর পেয়ে গিরিধারীও এসে গেছে। বাড়ির মেয়েরাও প্রকাশ মামাকে দেখে কিলবিল করে উঠেছে। আর কোনো ভাবনা নেই, এইবার হোটেল থেকে মাংস, ডিম, মাছ সব এসে যাবে। ব্ল্যাকআউটের বাজারে খদ্দের পাতি কিছুই নেই। আজ অনেক দিন পর কিছু ভালো মন্দ পেটে পড়বে তবুও। তা বললে,
কি খাবে তুমি বলো না বাবা। প্রকাশ মামা বললে, ও দেশি ফিসি নয়, আজ বিলেতি খাবো। তুমিও তো বিলেতি খেতেই ভালোবাসো। মাসি বললে, না বাবা, আজকে আমার আবার একাদশী, আজকে আমার বিলেতি খেতে নেই, আমি দেশিই খাবো। তা আমার কথা তুমি ছেড়ে দাও বাবা, তা তুমি পরোটা না কি ভাত খাবে? প্রকাশ মামা বললে, ও ভাত ফাত নয়, পরোটা পরোটা, পরোটা আর পাঁঠার মাংস। তা গিরিধারীকে সেই রকমই অর্ডার দেওয়া হলো। বাড়ির অন্য মেয়েরাও প্রসাদ পাবে, সুতরাং বেশি করেই আনতে হবে। মাসি হিসেব করেই টাকা দিয়ে দিলে গিরিধারীকে। প্রকাশ মামা মাসিকে একান্তে ডেকে নিয়ে গিয়ে বললে, তোমায় একটা কাজ করতে হবে মাসি। কি কাজ? সে তোমার সেই বাতাসি, বাতাসি আছে? কেন, বাতাসির ঘরে বসবে নাকি তুমি? প্রকাশ মামা বললে, আরে তা কেন, সেই বড়বাবুর জন্য বলছি। বড়বাবু আছে তো? মাসি বললে, না বাবু, বড়বাবু এখন বাতাসিকে পাকা বাড়িতে তুলে নিয়ে গেছে, এখানে বড় গোলমাল হচ্ছিল। কিন্তু বড়বাবুকে দিয়ে যে আমার একটা কাজ করাতে হবে। কি কাজ? আমার ভাগনাকে চেনো তো? ওই যে সেইবার এসেছিল, তোমার কাছে এসেছিল, সেই ভাগ্নেটা আমার হঠাৎ বাড়ি থেকে পালিয়ে গেছে, বুঝলে? এদিকে আবার নতুন বউ বাড়িতে রয়েছে, আর ওদিকে সেও পালিয়ে গেছে। এখন তোমার বড়বাবু যদি একটু সাহায্য করে তাকে, তাহলে তাকে উদ্ধার করা যায়। তা ওরা তো ডিটেকটিভ পুলিশ, বুঝলে না, ওদের অসাধ্যি বলে কিছু নেই। তা আমি টাকা পয়সা যা খরচ লাগে সব দেব। মাসি গম্ভীর হয়ে জিজ্ঞেস করলে, তা কত টাকা ছাড়বে? প্রকাশ মামা বললে, বড়বাবু যত চাইবে, টাকার জন্য কিছু আটকাবে না। ততক্ষণে গিরিধারী হোটেল থেকে পরোটা, মাংস, ডিম সব এনে হাজির করেছে। মাসি বললে, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন খেয়ে দিয়ে নাও, আজ রাত্রিরে তো আর কিছু হবে না, সে কাল সকালে যা হয় সব ব্যবস্থা করে দেবক্ষণ। কিন্তু আমার বখরাটা যেন ঠিক থাকে বাবা, দেখো। প্রকাশ মামা বললে, সেসব নিয়ে তুমি কিছু ভেবো না। তা সেদিনও রাত্রে নয়নতারা ঘুমোচ্ছিল। কদিন করাত না ঘুমিয়ে ঘুমিয়ে কখন যে অঘরে ঘুমিয়ে পড়েছিল সে। হঠাৎ মনে হলো কি যেন তার গায়ে হাত দিয়েছে, আর সঙ্গে সঙ্গেই নয়নতারা চিৎকার করে উঠেছে, কে কে? সঙ্গে সঙ্গে একটা ঝটকা দিতেই হাতটা তার গা থেকে সরিয়ে নিয়েছে। নয়নতারা সামনের দিকে চোখ মেলে দেখতেই মানুষটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কিন্তু মানুষটাকে চিনতে দেরি হলো না নয়নতারার। রাত কত কে জানে। নয়নতারা উঠে বসল, কিন্তু অন্য দিনের মতো চেঁচিয়ে উঠল না, আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠল। আর ততক্ষণে সমস্ত ব্যাপারটা স্পষ্ট বুঝে নিয়েছিল। তারপর নিজের শাড়িটা গুছিয়ে নিয়ে নিজের গায়ে জড়িয়ে নিলে, মাথায় ঘোমটাটা টেনে দিলে। আজ এর একটা বিহিত না করলে চলবে না। রোজ রোজ এ আর সহ্য হচ্ছে না, সহ্য করা উচিতও নয়। বিহারীবালের বউয়ের সকাল সকালই ঘুম আসে না। প্রথম রাতটা আড়মোড়া খায়, কিছুতেই আর ঘুম আসতে চায় না। তারপর মাঝরাত থেকে একটু একটু করে হাই ওঠে। তা সেই দিন সবে ঘুম এসেছিল, এমন সময় হঠাৎ বাইরে থেকে কে যেন ডাকলে, দিদিমা, ও দিদিমা। মিহি মেয়েলি গলা। বিহারীপালের বউর কেমন যেন সন্দেহ হলো, এই যেন চেনা চেনা গলা বলে মনে হচ্ছে। তাড়াতাড়ি দরজাটা খুলে বাইরে আসতেই দেখে আগাগোড়া চাদর ঢেকে কে যেন ঘোমটা দিয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে। কে? বৌমা? নয়নতারা সামনে এলো এবার, বললে, হ্যাঁ দিদিমা,
আমি। এ কি বৌমা, তুমি এত রাত্রিরে? নয়নতারা তখন হাঁপাচ্ছে। বিহারীবালের বউয়ের মনে হলো যেন নয়নতারা অনেক দূর থেকে দৌড়তে দৌড়তে তাদের বাড়িতে এসেছে। নয়নতারা বললে, দিদিমা, কিন্তু বলতে গিয়েও মনের কথাটা পুরো বলতে পারলে না, হাঁপাতে লাগলো। দিদিমা বললে, তা কি হলো বৌমা, এত রাত্রিরে তুমি এত হাঁপাচ্ছ কেন? তোমার শাশুড়ি কোথায়? নয়নতারার মুখে তখনও কোনো কথাই বেরোচ্ছে না। বিহারীপালের বউ সব দেখে শুনে বললে, তুমি ঘরের ভেতরে এসো বৌমা, তুমি বড় হাঁপাচ্ছ, এসো এসো। এই বলে নয়নতারাকে নিজের ঘরের ভেতরে নিয়ে গিয়ে বিছানার ওপর বসালে। তারপর হারিকেন জেলে ভালো করে নয়নতারার মুখটা দেখলে। খুব ভয় পেলে মানুষের যেমন হয়, নয়নতারারও ঠিক তেমনি চেহারা হয়ে গেছে তখন। জিজ্ঞেস করলে, এইবার বলো তো বৌমা, কি হয়েছে তোমার? বাড়ি থেকে চলে এলে কেন? কেউ কিছু বলেছে? নয়নতারা তবুও কিছু বলছে না। শাশুড়ি জানে যে তুমি এখানে চলে এসেছ? তবুও নয়নতারার মুখে কোনো জবাব নেই। যেন একটা অজ্ঞাত ভয় নয়নতারাকে আচ্ছন্ন করে রেখেছে। কি হলো, তোমার মুখে কোনো কথা নেই কেন? এতক্ষণে নয়নতারার মুখে যেন একটু কথা বেরোলো। বললে, আপনি যেন কাউকে বলবেন না দিদিমা যে আমি এখানে এসেছিলুম, কেউ যেন এই কথা জানতে না পারে। দিদিমা বললে, কিন্তু কাল সকালবেলা? কাল সকালে যদি তুমি এখানে থাকো তাহলে তো সবাই জানতেই পারবে, আমাকে আর কিছু বলতে হবে না তখন। নয়নতারা বললে, কাল সকাল হবার আগেই আমি এখান থেকে চলে যাব দিদিমা, আজ শুধু এই রাতটুকু আপনার এখানে আমাকে একটু থাকতে দিন। দিদিমা বললে, তা তো থাকতে দিচ্ছি, এখানে তোমাকে থাকতে দিতে তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার শাশুড়ি তো লোক ভালো নয় বৌমা। শাশুড়ি জানতে পারলে আর রক্ষে রাখবে ভেবেছ? নয়নতারা বললে, আমার শাশুড়ি জানতে পারবে না দিদিমা, ভোর হবার আগেই আমি চলে যাব, শুধু রাতটুকু আপনার এখানে থাকতে দিন আমাকে। কিন্তু কেন বলো তো বৌমা, তোমার কি একলা ঘরে শুতে ভয় করে? নয়নতারা বললে, হ্যাঁ দিদিমা, বড্ড ভয় করে। তা সেই কথাটা শাশুড়িকে বললেই তো পারো, তাহলে তোমার শাশুড়ি তোমার পাশে শুতো। নয়নতারা বললে, শাশুড়িকে সেই কথা বলতে আমার ভয় করে দিদিমা। দিদিমা বললে, তা বটে, যা ছেলে ওই রকম বাপ মার কাছে থাকতে পারলে না, তা তার বই বা থাকবে কি করে? তারপর একটু থেমে বললে, তা হ্যাঁ বৌমা, একটা কথা তোমায় জিজ্ঞেস করব, বলো তো, সদা বাড়ি ছেড়ে পালিয়ে গেল কেন? তোমার সঙ্গে কি তার কিছু ঝগড়া হয়েছিল? নয়নতারা বললে, দিদিমা, আপনি তো সবই জানেন, তাহলে আর জিজ্ঞেস করছেন কেন? আমার দিক থেকে আমি বলতে পারি, সবই আমার কপালের দোষ। কপাল ছাড়া আর কাউকে দোষ দেব বলুন? দিদিমা বললে, গাঁয়ের লোক তো নানা রকম কথা বলছে কি না, ওই ছাই ভস্য মাথা মুন্ডু নানা রকমের কথা কানে আসছে। তোমার শাশুড়িকে জিজ্ঞেস করলে সে তো তোমার নামেই দোষ দেয় বাছা। আমার নামে? আমার নামে দোষ দিচ্ছেন আমার শাশুড়ি? দিদিমা বললে, ওসব থাক গে, সেসব কথা এখন থাক, ওসব তোমার এখন আর শুনে কাজ নেই। তা তুমি কি মনে করেছো তোমার শাশুড়ির কথা আমি বিশ্বাস করি?
ও হলো গিয়ে ঝাড় মিথ্যেবাদী। আমি তোমার বাবার কথাও বলি, কিছু মনে করো না মা। তা তোমার বাবা কি আর পাত্র পেলেন না? এই চৌধুরী বাড়িতে তোমার মতন মেয়ের বিয়ে দিতে হয়? তোমার মতন এমন যার রূপ, তার কি পাত্রের অভাব? তারপর নিজেই আবার সেই প্রসঙ্গ বদলে বললে, সে যাগে, সে কথা এখন বলে আর কি লাভ বলো। তা এখন কি হয়েছিল তুমি তাই বলো। তোমার খিদে পেয়েছে? কিছু খাবে? নয়নতারা বললে, না দিদিমা, এত রাত্রে কি কেউ খায়? তাহলে তাহলে তোমার জন্য আমি কি করব তাই বলো। নয়নতারা বললে, আমার জন্য আপনার ঘুম হলো না, আহ, সেটা ভেবেই আমার কষ্ট হচ্ছে। কিন্তু আমি কি করব বলুন? রাত্রির হলেই আমার ওই বাড়িতে বড্ড ভয় হয়। রাত হলেই ভয়ে আমার বুকটা দূর দূর করে ওঠে। কেন? রাত্রিরে অত কিসের ভয়? নয়নতারা বললে, আচ্ছা দিদিমা, রাত্রিরে যদি রোজ আপনার কাছে এসে শুই, আপনার কোনো আপত্তি আছে? দিদিমা বললে, ও মা, সে কি কথা! তুমি ওদের বাড়ির বউ হয়ে আমাদের বাড়িতে শুলে লোকেই বা কি বলবে? আর তোমার শাশুড়িই বা তা করতে দেবে কেন? মিছিমিছি ভাবে আমি বুঝি তোমার কান ভাঙচি দিচ্ছি। বাইরের পশ্চিম পাড়ার দিক থেকে মুরগি ডেকে উঠল। নয়নতারা জানালার বাইরের আকাশটার দিকে চেয়ে দেখলে। বললে, ওই বুঝি ভোর হয়ে এলো দিদিমা, আকাশটার দিকে চেয়ে দেখুন তো। দিদিমাও জানালার কাছে সরে এসে বাইরের দিকটা চেয়ে দেখে বললে, এখনো সকাল হয়নি, এইবার হব। নয়নতারা এতক্ষণ বিছানার ওপর গা এলিয়ে দিয়েছিল, এইবার উঠে বসল। বললে, এবার তাহলে যাই দিদিমা, এখন আবার চলে না গেলে সবাই জেনে ফেলবে। দিদিমা বললে, চলো, তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি, অন্ধকারের মধ্যে তুমি একলা যেতে পারবে না। নয়নতারা তখন ভালো করে মাথাটার ঘুমটা টেনে দিয়েছে, যাবার জন্য একেবারে তৈরি। বাইরে বারান্দায় পা বাড়িয়েই বললে, আসি দিদিমা। কিন্তু চেয়ে দেখলে দিদিমাও তার পেছন পেছন আসছে। বললে, আপনি আবার কেন আসছেন দিদিমা? আমি ঠিক যেতে পারবো। যদি তোমাদের সদর দরজা বন্ধ থাকে, অন্ধকার রাস্তায় তুমি একলা যাবে? বাইরের অন্ধকারের দিকে চেয়ে নয়নতারার বড় ভয় লেগে গেল। আসবার সময় ঝোঁকের মাথায় চলে এসেছিল, তখন কোনো দিকে কিছুই ভাবেনি। এখন ফেরবার সময় যেন গাটা ছমছম করতে লাগলো তার। হঠাৎ মনে পড়ে গেল, এই সদরে ঢোকবার মুখে ডান দিকে চণ্ডী মণ্ডপের কাছেই কোথাও কালীগঞ্জের বউকে যেন খুন করা হয়েছিল। আর কথাটা মনে পড়তেই পা দুটো যেন আরও ভারী ঠেকল। পেছন ফিরে চেয়ে বললে, দিদিমা, আপনি যান, আমি এসে গেছি, দরজাটা খোলা আছে। দিদিমা বললে, তুমি আগে ভেতরে ঢোকো বৌমা, আমি দেখি, তবে আমি যাব। দিদিমা দাঁড়িয়ে দেখলে নয়নতারা বারবারই উঠোনে ঢুকল, তারপর আর দেখা গেল না। অন্ধকারে মিলিয়ে গেল বৌমার চেহারাটা। নয়নতারা আসবার সময় বারবারই দরজাটা খুলে চলে এসেছিল। দরজাটা তখনও তেমনি করেই খোলা রয়েছে। ভেতর বাড়িতে ঢুকে আস্তে আস্তে দরজাটা আবার খিল লাগিয়ে দিল। এতটুকু শব্দ হলো না। তারপর পা টিপি টিপি আবার তার নিজের ঘরের দিকে চলতে লাগলো। কিন্তু এমন করে আর কতদিন চলবে? এমনি করে প্রত্যেক রাত্রে কি দিদিমার বাড়িতে গিয়ে রাত কাটাতে হবে নাকি তাকে? নিজের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াতে যেন ভূত দেখার মতো নয়নতারা চমকে উঠল। মনে হলো তার ঘরের দরজা আগলে কে যেন দাঁড়িয়ে আছে। কোথায় গিয়েছিলে বৌমা? শাশুড়ির গলার শব্দটা নয়নতারার বুকে গিয়ে সেলের মতো বিঁধল।
বলো, কোথায় গিয়েছিলে? নয়নতারা চুপ করে দাঁড়িয়েছিল। শাশুড়ির মুখের দিকে চাইতেও যেন তার ভয় করছিল। নয়নতারা কল্পনাও করতে পারেনি যে তার অনুপস্থিতিটা শাশুড়ির চোখে ধরা পড়ে যাবে। অথচ জানাবার মতো তো কথা নয়। যাবার সময় তো কোনো শব্দও করেনি সে, নিঃশব্দে নিজের ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। কই, কথা বলছো না যে? দরজাটা হাট করে খুলে রেখে কোথায় চলে গিয়েছিলে তুমি? বলো, না বললে তোমায় ঘরে ঢুকতে দেব না। বলো। নয়নতারা কী যে বলবে কিছুই বুঝতে পারলে না। সে যেন বোবা হয়ে গেছে তখন। চুপ করে আছো যে, কথার জবাব দাও। কুঁয়োতলায় গিয়েছিলুম। কুঁয়োতলায় গিয়েছিলে? মিছে কথা বলতে তোমার লজ্জা হলো না? ছি ছি, এই বাড়ির বউ হয়ে তোমার এই মতি। তুমি কি ভেবেছ আমি কিছু দেখিনি? আমি নিজের চোখে দেখলুম তুমি সদর দিয়ে ঢুকে বারবাড়ি হয়ে ভিতরে এলে, আর বলছো কিনা তুমি কুয়োতলায় গিয়েছিলে। নয়নতারা চুপ করে রইল, কিন্তু শাশুড়ি ছাড়লে না। বললে, কি হলো? ভেবেছ চুপ করে থাকলে 7 খুন মাপ হয়ে যাবে? ভেবেছ বৌমার শত্রু নেই না? কিন্তু এও তোমাকে বলে রাখি বৌমা, এই বাড়ির বউ হয়ে এরকম উড়ু উড়ু স্বভাব আমি সহ্য করব না। আর যদি এই বাড়ির নিয়ম কানুন মেনে চলতে পারো তো ভালো, আর তা যদি না মেনে চলতে পারো তার ফল খারাপ হবে, এই তোমায় বলে রাখছি। নয়নতারা তখনও চুপ করেছিল। শাশুড়ি বললে, আমার কথা কানে ঢুকলো নাকি ঢুকলো না? ঢুকলো? নয়নতারা ঘাড় নেড়ে বললে, হ্যাঁ। শাশুড়ি বললে, আর একটা কথা, তুমি যেখানে রাত কাটিয়ে এলে তাদের বলে দিও, আমাদের বাড়ির শাওড়ি বউ যা কিছু হয় তা নিয়ে যদি অন্য কেউ মাথা ঘামায় তাদেরও আমি ছেড়ে কথা বলবো না। আমি সকলের হাঁড়ির খবর জানি। নতুন দুটো পয়সার মুখ দেখেছে বলে যেন কেউ চৌধুরীদের সঙ্গে টেক্কা না দিতে আসে, বুঝলে? যাও এখন। তা এতক্ষণ যা কিছু হচ্ছিল সবই বেহারিপালের গিন্নির কানে গেল। শোবার ঘর ছেড়ে বেহারিপালের বউ একেবারে বাগানের পাঁচিলের গা ঘেঁষে দাঁড়িয়ে কান পেতেছিল। কথাবার্তার শব্দে বেহারিপাল নিজেও এসে গিন্নির পাশে দাঁড়ালে। জিজ্ঞেস করলে, কে এসেছিল গো? ওই ওদের বউ। বেহারিপাল বললে, তা তো শুনেছি, আমি আমার ঘরে শুয়ে শুয়ে সবই শুনেছি। তা ওদের বউ এত রাত্রিরে বাড়ি থেকে চলে এসেছিল কেন? শাওড়ি বউতে ঝগড়া হয়েছে নিশ্চয়ই। গিন্নি বললে, সেসব তো কিছু ভাঙলে না, ভয়ও তো আছে। জাগুনের শাশুড়ি। বিহারীপাল বললে, তা ছেলে কি আর সাধে বাড়ি ছেড়ে চলে গেছে? গিন্নি বললে, আহা, ওই বৌমার জন্য বড় কষ্ট হয়। একেবারে কচি বয়স তো, নিজের মাটা ছিল তাও পট করে মারা গেল, একেই বলে কপাল। বিহারীপাল বললে, তা কোনো পদ না পেয়ে বুঝি তোমার কাছে ছুটে এসেছে? গিন্নি বললে, ওই শোনো না, সেই জন্যই তো শাশুড়ি মাগি খোঁটা দিচ্ছে। বলিহারি শাশুড়ির নজর, মাঝ রাত্রিরেও মাগি চোখে ঘুম নেই গা, বউর পেছনে লেগেছে। বিহারীপাল বললে, ও তুমি চলে এসো, চলে এসো। ওদের শাওড়ি বউতে ঝগড়া লেগেছে তাতে আমাদের কি? আমাদের নিজেদের ঝঞ্ঝাটকে সামলায় তার কোনো ঠিক নেই, আর আমরা ওদের নিয়ে ভেবে মরছি। তা ওদের ছেলে ওদের বউ ওরাই সামলাগে। কিন্তু গিন্নি বললে, তা আমি কি আর ওদের বাড়ির কথা নিয়ে মাথা ঘামাচ্ছি? আমি ভাবছি বউটার কথা। বউটা তো পরের বাড়ির মেয়ে।
তার যে কেন মাঝখান থেকে এত ভোগান্তি কে জানে। বিহারীপাল বললে, তা দোষ তো ছেলেটারই, ছেলেটাই বা বিয়ে করতে গেল কেন? আর যদি জানতোই যে তার বাপ মা ঠাকুরদা এমন, তা জেনে শুনে কেউ বিয়ে করে? গিন্নি বললে, তুমি তো খালি ছেলেটারই দোষ দেখছো। তা ছেলেটা কি করবে? ছেলের বাপ ঠাকুরদা যদি অমন করে মিথ্যা স্তোক না দিত, সে কি বিয়ে করতো? সে তো বিয়ের দিন গায়ে হলুদের সময় থেকেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তাকে তো জোর করে বেঁধে এনে বিয়ে করতে পাঠালে। তা তুমি তো সবই দেখেছো। খোলা আকাশের তলায় বাগানের ঝোপ জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হচ্ছিল। আকাশ তখনও ভালো করে ফর্সা হয়নি। বিহারীপালেরও অনেক কাজ। পরের বাড়ির কেচ্ছা শুনলে তার পেট ভরবে না। তাদেরও সংসার আছে, সংসারের দায় দায়িত্ব আছে। ওই সব বাড়ির যা যা আছে তাদেরও সবই আছে, বরং অনেক বেশি মাত্রাতে আছে। সে বললে, এসো এসো, চলে এসো, ভোর হয়ে আসছে। আর ও বাড়ি থেকে তখন আর কোনো আওয়াজই আসছে না। গিন্নিও আর দাঁড়ালে না, আস্তে আস্তে ঘরের দিকে চলে এলো। বিহারীপাল বললে, ওসব নিয়ে আর তুমি ভেবো না। গিন্নি বললে, আমি কি আর ভাবতুম? বউটা যদি রাত বিরেতে আমাদের বাড়িতে না আসতো, আমি কি আর ও নিয়ে মাথা ঘামাতুম মনে করেছ? বিহারীপাল বললে, তা ভেবে আর তুমি কি বা করবে বলো? আমিও কিছু করতে পারবো না, আর তুমিও কিছু করতে পারবে না। শেষকালে মাঝখান থেকে আমাদের ওপর ওরা যত ঝাল ঝাড়বে। গিন্নি বললে, তা যাগে, আমরা কিছু নাই বা করতে পারলুম। মাথার উপর তো ভগবান বলে একজন আছে। ভগবান তো সবই দেখছে, তার চোখ তো কেউ এড়াতে পারবে না। আর ওদিকে তখন চৌধুরী মশাই জেগেছিলেন। গৃহিণী ঘরে আসতেই বললেন, কি হলো, বৌমা এলো? গৃহিণী বললে, হ্যাঁ এসেছে। তা কি বললে? বিহারীপালের বাড়িতে কেন গিয়েছিল এত রাত্রিরে, তা কিছু বললে না? প্রীতি বললে, বলবে আবার কি? আবার বলছে কি না কুয়ো তলায় গিয়েছিলে, ভেবেছে আমি কিছুই টের পাইনি। চৌধুরী মশাই বললেন, তাহলে তো দেখছি বৌমা সোজা মেয়ে নয়। প্রীতি বললে, তা আমিও কি আর সোজা মেয়ে নাকি? আমিও দেখাতে পারি কে কত সোজা আর কে কত বাঁকা। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি ফিরছি আগামী পর্ব নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।